ফল বেরিয়ে গিয়েছে ঢাকায়, কিন্তু তার চেয়ে দ্রুত যা ঘটছে ভারতের রাজধানী দিল্লিতে বা খানিকটা কলকাতাতেও। বিএনপি ভূমিধস জয় পেয়েছে, আর কয়েক ঘন্টার মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোনে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন। এর আগে তিনি শুভেচ্ছা বার্তাও পাঠিয়েছিলেন। এই দ্রুততা বড়সড় রাজনৈতিক কূটনৈতিক বার্তা বলেই মনে করা হয়। না, কোনো দ্বিধা নয়, অপেক্ষা সেটাও করতে রাজি নয় দিল্লি। আর পর্যবেক্ষণ আপাতত নয়, সরাসরি স্বীকৃতি। আর এর থেকে বড় পরিবর্তন ভারতীয় মিডিয়ার বড় অংশের। গত 17 মাস ধরে ভারতের এক বড় অংশের মিডিয়া বলছিল হাসিনা নেই মানেই বাংলাদেশ অস্থির, ইউনুস প্রক্রিয়াটি অবৈধ, বাংলাদেশ ভেঙে পড়েছে, ভেঙে পড়বে। আজ সেই পর্দাতেই নতুন হেডলাইন। সেটা কি? শান্তিপূর্ণ নির্বাচন, গণরায়কে সম্মান, বাংলাদেশের নতুন অধ্যায়। এত দ্রুত সুরবদল। কলকাতার এক অংশের মিডিয়ায় রোজ শেখ হাসিনাকে অপরিহার্য বন্ধু বলে তুলে ধরা হচ্ছিল। আজ তারাই আরেক রকম কথা বলছে। যারা বলছিল বাংলাদেশ গেল, আজ বলছে বাংলাদেশ বদলে গেছে। আর সবচেয়ে বড় পরিবর্তন কোথায় জানেন? জনমতে। সেটা কি? পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মধ্যে যে ভয় তৈরি হয়েছিল বাংলাদেশ নিয়ে, সীমান্তের অশান্তি, অস্থিরতা বাড়বে, সেই আশঙ্কা দ্রুত কাটতে শুরু করেছে। আর হাসিনা প্রীতি, সেটাও সুর নরম। দ্রুত কলকাতাবাসী হচ্ছেন বাস্তববাদী। রাজনীতি এমনই, ক্ষমতা বদলালেই বদলায় সমীকরণও, আর সমীকরণ বদলালে ভাষাও রাতারাতি বদলে যায়, আর ভাষা বদলালে প্রীতি অপ্রীতিও বদলে যায়। এখন প্রশ্ন, শেখ হাসিনার সামনে পথটা কোনটা? আওয়ামী লীগ কি করবে? দিল্লির এই দ্রুত বার্তার পর তাদের কৌশলী বা কি হবে? প্রিয় দর্শক, আপনারা দেখছেন সাংবাদিক বিশ্লেষক মাসিস খোসরায়, আর সঙ্গে আমি সুব্রত আচার্য। চলুন তাহলে আজকের বিশ্লেষণ। তুমি সম্ভবত টের পাচ্ছিলে গত কয়েকদিন ধরে, কিন্তু তোমার কাছে কি একটু অস্বাভাবিক মনে হচ্ছে গত কয়েক ঘন্টায় আমাদের ভারতের দিক থেকে, বিশেষ করে ভারতীয় মিডিয়া কিংবা দিল্লির একটা সক্রিয় ভূমিকা? তুমি কিভাবে দেখছো বিষয়টি? দেখো, আমি অস্বাভাবিক কিছু দেখছি না। আমি গতকালকেই বলেছিলাম যে বাংলাদেশের ফলাফল বেরোনোর পর আমার মনে হয় যে সর্বপ্রথম শুভেচ্ছা জানাবে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে নয়, নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বপ্রথম সে সমাজ মাধ্যমের মধ্য দিয়ে শুভেচ্ছা বার্তা দিয়েছেন। এবং এখনো পর্যন্ত যেটা আমার খবর, অন্য কোনো রাষ্ট্র নেতারা এখনো পর্যন্ত ফোন করেছে কিনা আমি জানি না। নরেন্দ্র মোদী কিন্তু ইতিমধ্যেই তারেক রহমান সাহেবকে ফোন করেছেন, শুভেচ্ছা দিয়েছেন। পাশাপাশি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি একটু তোমার সঙ্গে যোগ করেছি, বিদেশি কোনো রাষ্ট্র প্রধান হিসেবে প্রথম শুভেচ্ছা বার্তাও জানিয়েছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং বিদেশি কোন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে টেলিফোনে সরাসরি কথা বলে অভিনন্দন এবং নিজেদের মধ্যে প্রায় কয়েক মিনিট কথাও হয়েছে। কিভাবে সেটা জানলাম? খোদ প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত হ্যান্ডেলে সে কথা লিখেছেন। আজকে প্রথম কলকাতার ডেপুটি এডিটর হিসেবে এবং ভারতের একজন নাগরিক এবং সাংবাদিক হিসেবে আমি বাংলাদেশের আপামর জনসাধারণকে একটা শুভেচ্ছা জানাতে চাই যে বাংলাদেশটা কিন্তু বাংলা স্থান হলো না, ধর্মনিরপেক্ষ বাংলাদেশ সেটা আবারও প্রমাণিত হলো। দেশটা কিন্তু বঙ্গবন্ধু জিয়াউর রহমানের বাংলাদেশ, ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, সেটা ত্রয়োদশ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের জাতি তার সার্বভৌমত্ব, তার স্বকীয়তা, তার নিজস্বতা, তার আদর্শ, তার বুদ্ধিমত্তা, তার চেতনাকে কিন্তু জাগ্রত যেভাবে 71-এ করেছিল, সেটা কিন্তু 2026-এর 12ই ফেব্রুয়ারি রাখলো। তাই বাংলাদেশের আপামর জনসাধারণকে এবং সমস্ত রাজনৈতিক দলকেও এবং প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বীর সন্তান বলবো তারেক রহমানকে আমাদের অনন্ত শ্রদ্ধা এবং শুভেচ্ছা। সুন্দর বাংলাদেশ তিনি আগামী দিন আরো সুন্দর করে গড়বেন, সেই শুভকামনা শুভেচ্ছা অবশ্যই রাখছি। পরমাশিস, আমরা আজকের আলোচনায় খুব তির্যকভাবে বেশ কিছু পয়েন্ট আমরা শুরুতেই দর্শকদের সামনে তুলে ধরেছি। তুমি জানো যে আমাদের আজকে তির্যক আলোচনা হবে, কারণ আমরা দুজনেই ভারত এবং বাংলাদেশের সম্পর্কের পক্ষে, এবং কোন সম্পর্ক যেটি পারস্পরিক বিশ্বাস, সম্মান, আস্থার ওপর নির্ভর করে হবে। কোন সম্পর্ক চাই যে সম্পর্কে রাজনৈতিক কোথাও রাজনৈতিক দৃষ্টিকোণের কাছে দুই দেশের
160 কোটি মানুষ, আমাদের 140 কোটি, বাংলাদেশের 20 কোটি মানুষ। এই দুই দেশের 160 কোটি মানুষ যাতে রাজনৈতিক কোনো বিভাজনের দৃষ্টিকোণ থেকে দেখা না হয়, আমাদের এই দুই দেশের সাধারণ মানুষে মানুষে সুসম্পর্ক থাকবে, আমাদের সাধারণ মানুষে মানুষে যাতায়াত থাকবে, আমাদের সাহিত্য, সংস্কৃতি, যোগাযোগ সবটাই অক্ষুণ্ণ থাকবে। কোনো সংকীর্ণ রাজনীতির দ্বারা আমাদের এই দুই দেশের সাধারণ মানুষের মধ্যে যে সম্পর্ক থাকবে সেখানে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সরকার আসবে, সরকার যাবে, এটাই গণতন্ত্রের নিয়ম, রাষ্ট্রের নিয়ম। কূটনীতির নিয়ম প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমান্তরাল সম্পর্ক বজায় রাখার, সেটা থাকবে, কিন্তু জাগতিক বা প্রকৃতির নিয়ম মানুষে মানুষে সুসম্পর্ক সেটি অব্যাহত থাকবে। যে কারণেই আমরা অনেক ক্ষেত্রে আমাদের নিজেদের এন্ড থেকে, অর্থাৎ ভারতীয় এন্ড থেকে সমালোচনা করি, আমরা কখনো বাংলাদেশের এন্ড থেকে সমালোচনা করি, কখনো কখনো দুই দেশের কি করা উচিত ছিল, কি করা উচিত, কিংবা কোথায় ভুল হয়েছে বা কি করতে হবে সে বিষয়ে আমরা আলোচনা করি। এবং সে কারণেই আজকে আমরা একেবারে পয়েন্ট টু পয়েন্ট আলোচনার গভীরে যেতে চাই। দেখো, দিল্লি কিন্তু অপেক্ষা করলো না, যেমন 1, 2 মিডিয়া দ্রুত সুর বদলে দিল, আন্তর্জাতিক মহল ফল মেনে নিতে শুরু করলো এবং জনমতের আবেগ দ্রুত বদলাতে শুরু করলো। এগুলো কিন্তু এই মুহূর্তে একটি বাস্তবতা। এবং তুমি জানো যে সম্পর্ক, যে বৈরী সম্পর্ক তৈরি হয়েছিল ভারত বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে শেখ হাসিনাকে দিল্লিতে আশ্রয় দেওয়ার জন্য, সেই সম্পর্কের অনেক ক্ষেত্রেই কিন্তু এখন মেরামত করতে হবে উভয় পক্ষ থেকে, এবং সেটি ভীষণভাবে জরুরি। কিন্তু তার থেকে বড় জরুরি হচ্ছে আমরা বা দিল্লি যাকে আশ্রয় দিয়েছে, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী, এবং আমরা যাদেরকে আশ্রয় দিয়েছি বাংলাদেশ থেকে আসা তৎকালীন আওয়ামী লীগের শীর্ষ নেতা নেত্রী এবং অনেক সমর্থককে, সেই সব মানুষগুলো যারা আশ্রিত অতিথি, তাদেরও এখন সংযত ভূমিকা পালন করতে হবে। তুমি কিভাবে দেখছো? দেখো, প্রথমে কথা বলি যে একটা কথা আছে, ধারে বা ভাড়ে কাটে। 2024-এর 5ই আগস্টের পর ভারতের অনেক মিডিয়া যেদিকে পাল্লা ভারী, মানে ধারে বা ভাড়ে কাটার মতন তারা গলা স্বর উঁচিয়েছিল, কিন্তু আমরা করেছি বলে বলছি না। আমাদের সমস্ত গত 1 বছরের ইউটিউবে যা আমাদের সম্প্রচারিত হয়েছে আলোচনা প্রসঙ্গ, তা যদি আপনারা নাড়িয়ে দেখেন, আমরা কখনো ধারে বা ভাড়ে কাটিনি। আমরা বাস্তবটা, বাংলাদেশের সাধারণ মানুষের কণ্ঠস্বরটা আমরা বোধহয় শুনতে চেষ্টা করেছিলাম। সেই চেষ্টা করার নিট ফল আমরা ক্রমাগত ভুলে গেছি। সেটা হয়তো কারো পক্ষে গেছে, কারো বিপক্ষে গেছে, যেটা বাস্তব আমরা তুলে ধরার চেষ্টা করেছি। সেই নিট ফল কিন্তু আজকে আমরা দেখলাম বাংলাদেশের মানুষের মধ্যে মননে, চিন্তনে, বুদ্ধিমত্তায়, স্বকীয়তায় একটা পরিবর্তন এসছে, কেননা তারা নিপীড়িত হয়েছিল। যারা এখন ক্ষমতায় নেই, যারা দেশের বাইরে আছেন, আমার পরামর্শ যদি বলেন, আমি একদম ছোট্ট মাথায় কথা বলবো, আপনারা রাজনৈতিক বিশ্রাম নিন, আপনারা আত্মসমালোচনা করুন, কেন এই অঘটন ঘটলো। অঘটন কিন্তু নয়, এটা ঘটানো হয়েছে। কারা ঘটিয়েছে? আপনাদের কার্যকারিতার কারণে কিন্তু এই অঘটন, এই বিস্ফোরণ, এই গণবিক্ষোভ ঘটেছে। মানুষ কিন্তু শান্তভাবে, সুচিন্তিত ভাবে কালকে গিয়ে তাদের রায় প্রদান করে এসছে। আপনাদের বিরুদ্ধে গেছে সেই রায়। আপনারা তো ভোটেই ছিলেন না, আপনারা এমন অপকর্ম করে গেছিলেন যে কারণে আপনারা নিষিদ্ধ হয়েছে। যদি আপনাদের সমর্থন থাকতো, বাংলাদেশের মানুষ কালে তাহলে ভোটদানে অংশ নিত না। তা কিন্তু হয়নি। আপনারা রাজনৈতিক বিশ্রাম নিন, আপনারা অনুধাবন করুন, আত্মসমালোচনা করুন, কি করে বাংলাদেশের মাটিতে আপনারা আপার রাজনৈতিক পথ খুঁজে পেতে পারেন, সেইটার অনুসন্ধান করুন আত্মসমালোচনার মধ্য দিয়ে এবং রাজনৈতিক বিশ্রাম করার মধ্য দিয়ে। আর বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করবেন না, এটা আমার অনুরোধ। একজন নাগরিক হিসেবে, একজন সাংবাদিক হিসেবে আমরাও ব্যাহত হয়েছি, আমরাও ডিস্টার্ব হয়েছি বাংলাদেশের অশান্ত পরিবেশের কারণে। ভারতের, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের ব্যবসা বাণিজ্য, আপনারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমরাও ক্ষতিগ্রস্ত হয়েছি। ইতিমধ্যেই গত কয়েক ঘন্টায় কলকাতায় এবং সীমান্ত শহরে কিন্তু ইতিমধ্যে আওয়াজ উঠতে শুরু করেছে, আমরা আবার সুদিন ফিরে পাবো, ব্যবসা বাণিজ্য অন্তর। সেই জায়গাটা, সেই মানে নিশ্চিন্ত জায়গাটা গড়তে সহায়তা করুন নীরব থেকে। তুই পরমাশিস, তোমার কি মনে হয় এখনো পর্যন্ত, এখনো এই বিষয়টি চ্যালেঞ্জ নয়? এখনো দিল্লিতে বসে, কলকাতায় বসে যদি বাংলাদেশ থেকে বিতাড়িত এই আওয়ামী লীগ আর রাজনৈতিক বিভিন্ন বক্তব্য দিতে শুরু করে, তুমি মনে করো যে আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী, আমাদের দেশের সাউথ ব্লক, তারা তো চেষ্টা করে যাচ্ছেন সুসম্পর্ক তৈরি করার জন্য। হ্যাঁ, তাদের তো নির্দিষ্ট নীতি রয়েছে,
শেখ হাসিনা এখানে তাকে ফিরিয়ে দেবে না, সেটি ভারত সরকার পরিষ্কার বলছেন। এবং আমরাও ব্যক্তিগতভাবে, আমরাও একজন ভারতবাসী হিসেবে চাই না যে যেখানে জীবন সংকটাপন্ন হয় সেখানে শেখ হাসিনাকে ফেরত বা ফিরিয়ে দেওয়া হোক। সেটা আমাদের যে শিষ্টাচার, সেই শিষ্টাচার বহির্ভূত। কিন্তু আমাদের ঘরে আশ্রিত অতিথি বা আশ্রিত মানুষগুলোকেও তো বুঝতে হবে যে আমরা কি বলতে পারবো। তাদেরও তো বুঝতে হবে নিজেদের যে তারা কি বলতে পারবেন, তারা কি বলতে পারবেন না। তাদের সীমাটা তো কোথাও গিয়ে বেঁধে দিতে হবে। না হলে এই যে উদ্যোগ, আমাদের প্রধানমন্ত্রী দ্রুত ভোরবেলা তারেক রহমানকে শুভেচ্ছা বার্তা জানালেন ফেসবুক, টুইটার, আবার তারপর তারেক রহমানের সঙ্গে ফোনে কথা বললেন, কয়েক মিনিট শুভেচ্ছা বার্তা দিলেন এবং তারপর তিনি টুইট করলেন, তার হ্যান্ডেলে বললেন যে তিনি মুগ্ধ হয়েছেন ভারত বাংলাদেশের সম্পর্ক এবং ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রত্যাশিতভাবে তাকিয়ে রয়েছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী, অর্থাৎ ভারত। তাহলে এখানটায় একদিকে উদ্যোগ, আবার অন্যদিকে সেই উদ্যোগে কোথাও আবার ব্যাঘাত ঘটবে না তো? মানে সেই না উদ্যোগে না না, বাধা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সরকারকে কিন্তু অফিসিয়ালি অ্যাড্রেস করে দিয়েছে, এটা মাথায় রাখতে হবে। এইবার আওয়ামী লীগের যারা রয়েছেন তারা এই জায়গা থেকে, ভারতের মাটি থেকে কোনো রাজনৈতিক বক্তব্য কোনো কিছু, সেটা যে ভারত সরকার, আমি একদম অফিসিয়ালি, মানে আমি নিজের থেকেই বলে দিচ্ছি, আমার মনে হয় না ভারত সরকার সেটাকে, সেই জাতীয় কর্মসূচিকে কোনো অ্যাড্রেস করবে। বাংলাদেশ সরকারকে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে অ্যাড্রেস করে দিয়েছে। এর থেকে বোঝা যায় যে ভারত সরকার কোনোভাবে ভারতে বসে কোনো রাজনৈতিক দলের, যারা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের কোনো কর্মসূচিকে কিন্তু কখনোই আর অ্যাড্রেস করবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একেবারে সাত সকালে শুভেচ্ছা পাঠানো এবং টেলিফোন করা, এবং সেটা টেলিফোন যে তিনি করেছেন সেটা অফিসিয়াল হ্যান্ডেলে তিনি সেটা পোস্ট করেছেন, এর থেকেই বোঝা যায় সেই অ্যাটাস্টেড করে দেওয়ার মতো সাইনিং হয়ে গেল, আর এখানে আর কোনো জায়গা নেই। যে আমারও বিশ্বাস এই মুহূর্তে যারা এই ভারতে রয়েছেন আশ্রিত আওয়ামী লীগের নেতা কর্মী এবং সর্বোচ্চ পর্যায়ের নেত্রী, ভারত সরকারের যে এই যে নীতি বা কৌশল, সেই কৌশলের প্রতি তাদের সম্মান থাকবে এবং তারা আর অতি উৎসাহী হয়ে এমন কোনো কথা বলবেন না। আসলে তাদের তো মুখ থাকার কথা নয়। ভোটের মধ্য দিয়ে জনগণ, বাংলাদেশের সরকার বা অন্যান্য রাজনৈতিক দল, মিডিয়া এবং অবশ্যই বলবো ভারতের একটা শ্রেণীর যারা ভারত বাংলাদেশের সম্পর্ককে সবসময় একটা ভারসাম্যর মধ্যে দেখতে চান, পারস্পরিক শ্রদ্ধার মধ্যে দেখতে চান, তারাও তো বিব্রত। এবং আমি গত কদিন আগে দিল্লিতে একজন সিনিয়র সাংবাদিকের সঙ্গে কথা বলছিলাম। সিনিয়র সাংবাদিক, আমি তার নাম বলতে চাইছি না কারণ তার অনুমতির বাইরে আমি কথাটা বলছি। তিনি বলছেন যে ভারত সরকার এই আওয়ামী লীগের নেতা নেত্রীদের এই ধরনের আলটপকা মিডিয়ার সামনে বক্তব্য দেওয়ার বিষয়টিতে যথেষ্ট বিব্রত। কারণ এদের এখন লাগাম পড়াতে হবে পরমাশিস। কারণ সম্পর্ক এগিয়ে নিতে হবে। তুমি যেটা বলছিলে 17 মাস ভারত এবং বাংলাদেশের উভয় দিকেরই আমাদের ক্ষতি হয়েছে। বাংলাদেশের সাধারণ পর্যটকদের ভিসা সেটি বন্ধ রাখা হয়েছে। সেই ভিসা বন্ধ থাকার ফলে যেমন বাংলাদেশি সাধারণ নাগরিক, আমাদের পরিচিত স্বজন, আত্মীয়, বন্ধু, বাংলাদেশি প্রতিবেশী যারা রয়েছেন তারাও বাংলাদেশ থেকে ভারতে আসতে পারছেন না। তাদের নানা প্রয়োজন থাকে, ঘোরাফেরা, চিকিৎসা, কেনাকাটা, আত্মীয় স্বজনের বাড়িতে আসতে পারছেন না। সীমান্ত বাণিজ্য প্রায় একেবারে ধুঁকছে নয়, শুধু বলবো যে সেখানে আর সারবক্তা কিছু আছে বলে মনে হয় না। গোটা কলকাতার একটি অংশের ধর্মতলা এবং মার্কুরি স্ট্রিট, রফিয়া মেথকিদের স্ট্রিট, নিউ মার্কেট, এই অঞ্চলটিতে কার্যত খা খা করছে বাংলাদেশি পর্যটকহীন অবস্থায়। এসব গত 17 মাস ধরে আমি, তুমি, আমরা, প্রথম কলকাতার যতগুলো মাধ্যম রয়েছে, আমাদের আরো কয়েকটি পেজ এবং সাইট রয়েছে, সেখানেও আমরা চেষ্টা করেছি যৌক্তিকভাবে, তথ্যভিত্তিক, কোথাও কোনো ধরনের উস্কে দিয়ে নয়, বরং একেবারে লজিক্যালি আমরা স্টেটমেন্ট দিয়ে তথ্য তুলে ধরেছি। তুমি, আমরা সীমান্তের বেশ কয়েকটা জায়গায় গিয়েছিলাম। আমি দিল্লি এবং শিলিগুড়িতে গিয়ে দেখেছি যে কি পরিমাণে প্রভাব পড়েছে বাংলাদেশি পর্যটক না আসার কারণে। এগুলো বাস্তবতা। এগুলো সাধারণ মানুষের সুখ দুঃখ উপেক্ষা করে কূটনীতি হয় না পরমাশিস। কূটনীতি হয় সাধারণ মানুষকে রক্ষা করার জন্য। নিশ্চয়ই আজকের যে এই প্রেক্ষাপটটা হয়েছে, এই প্রেক্ষাপটে কিন্তু দুই দেশের সাধারণ মানুষের উৎসাহগত প্রাণ এখান থেকে ফিরে আসতে হবে। আর এখান থেকে ফিরে আসতে গেলে অবশ্যই ভারতে থাকা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং তার দলের নেতা কর্মীদের সংযত হতেই হবে। না হলে আর কোনো উপায় নেই। কিভাবে দেখছো তুমি? দেখো, বাস্তবটাকে মেনে নিতে হবে। আমরা প্রথম থেকেই বলেছিলাম যে
ক্ষমতায় যারাই আসুন না কেন, আমি বোধহয় এক সময় বলেও ফেলেছিলাম 220টা মতন আসন পাবে বিএনপি, সেখানে বোধহয় 212টা মতন এখনো পর্যন্ত যেটা খবর তারা পেয়েছেন। বিষয়টা হচ্ছে যে একটা সরকার একটা দেশের সরকারের সঙ্গে সম্পর্ক রাখবে, সম্পর্ক রাখতে গিয়ে সব দিক থেকে সে দেশের মানুষরা, সে দেশের নাগরিকরা যেগুলো নাগরিক সুবিধা পাওয়ার কথা একেবারে গ্রাসরুট লেভেল থেকে সেই সুবিধাগুলো তাদেরকে পেতে হবে। সেই চাওয়া পাওয়ার মধ্যে কোনো রাজনীতি থাকতে পারে না, সেই চাওয়া পাওয়ার মধ্যে কোনো কূটনীতি থাকতে পারে না। তো কূটনীতি, রাজনীতি, পররাষ্ট্রনীতি একটা পর্যায়ে হবে, কিন্তু দেখতে হবে সাধারণ মানুষ কোনো কিছু থেকে ভুক্তভোগী হচ্ছে কিনা। সেটা কিন্তু সেই সরকারের অবশ্যই দেখা উচিত। সেই দৃষ্টিভঙ্গিতে যদি বাংলাদেশ সরকার আগামীর পথ এগোয়, ভারত তার পাশে থাকবে এবং দুদেশের মধ্যে সার্বিক সব ক্ষেত্রের যে আদান প্রদান। তুমি দেখো যে এই যে বর্ডারের এই যে ভিসা বন্ধ হওয়ার কারণে অনেক মানুষ চিকিৎসা করাতে আসতে কিন্তু পারেনি, কম ভিসা দেওয়া হয়েছে। পর্যটক ভিসা, পর্যটকের উপরে আমাদের কলকাতা মহানগরী ভীষণভাবে ডিপেন্ড, মানে মার্কিন স্ট্রিট, রফিয়া আহমেদ গোটা কলকাতা নয়, কলকাতার একটি অংশ, কলকাতার একটি একটি অংশ। অংশ মানে মানে হার্ট অফ দ্য সিটি বলতে পারো, কলকাতার অংশ মানে ধর্মতলা চত্বর, কলকাতা হার্ট অফ দ্য সিটি, সেই জায়গাটা বর্ডার এরিয়া। তো সার্বিক কল্যাণে সাধারণ মানুষের যাতে সুযোগ সুবিধা কোনো তুমি দিক আমি থেকে বঞ্চিত না হয় সেই তুমি আমি বিষয়টা দেখতে হবে। আমরা কথা বলছিলাম যখন অফ স্ক্রিনে গত কয়েকদিন আগে, যে এই যে আসা যাওয়া কমে যাওয়াতে, বাংলাদেশের সাধারণ পর্যটকরা আসা যাওয়া কমে যাওয়াতে আমাদের সীমান্তবর্তী যে 6টি জেলা রয়েছে, বিশেষ করে উত্তর, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, এগুলো কিন্তু খুবই নদিয়া, একদমই এই জেলাগুলো। তুমি জানো যে আমাদের বনগাঁ পেট্রাপোল বর্ডারে যে ছয়ঘরিয়া অঞ্চলটা হচ্ছে ছয়ঘরিয়া পঞ্চায়েতের মধ্যে পড়ে, সেখানকার যিনি পঞ্চায়েত প্রধান মিস্টার ঘোষ, সুজিত ঘোষ বোধহয় নাম, সে আমাদেরকে আমাকে সাক্ষাৎকার দিয়েছিল যে এই অঞ্চলটা শ্মশানে পরিণত হয়েছে, যে আর্থিকভাবে এমন ভাবে ভেঙে পড়েছে সেখানকার অঞ্চল, তারা বলছে এটা শ্মশানে পরিণত হয়েছে, ব্যবসা বাণিজ্য শ্মশানে। তো এই জায়গাটা তো আমাদের কাটিয়ে উঠতে হবে। সবাই সবাইকে দরকার, এখানে কোনো বৈরিতা বা বিদ্বেষ কোনো ছড়ানোর বিষয়টা নয়। আমরা প্রথম থেকে বলেছি বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার রক্ষার একটা লড়াই, এই অধিকার রক্ষার লড়াই বাংলাদেশের মানুষরাই ছিনিয়ে যেমন নিতে পেরেছে, আবার সেটা পুনঃপ্রতিষ্ঠাও কিন্তু করতে পারলো গতকালের নির্বাচনের মধ্য দিয়ে, জনরায়ের মধ্য দিয়ে একটা সরকার প্রতিষ্ঠিত হলো, এবং সেটা ধর্মনিরপেক্ষ সরকার। যারা বাংলাদেশকে বাংলাস্তান বানানোর চেষ্টা করছিল সেটাও কিন্তু একটা প্রতিরোধের প্রাচীরে থমকে গেল, এটা মানতে হবে আমাদের। এই যে বৈরিতাপূর্ণ সম্পর্কের জন্য আমরা বরাবরই প্রথম কলকাতা দায়ী করে কলকাতার একটি মিডিয়ার একটি অংশের দিকে, কারণ তাদের অতিরঞ্জিত শিরোনাম, অতিরঞ্জিত আবেগী কন্টেন্ট আমাদের দুই দেশের সাধারণ মানুষের সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। আমরা একটু পেছনের দিকে যাচ্ছি, সামনে তো যাবই। 17 মাসে কি হয়েছিল সেটি আমরা প্রত্যেকেই জানি, কারণ এই ঘটনা প্রবাহের মধ্যে আমি, তুমি, আমরা যারা আমাদের দর্শক প্রত্যেকেই কোনো না কোনো ভাবে যুক্ত। বাংলাদেশে গণঅভ্যুত্থান, রাজনৈতিক টালমাটাল অবস্থা, অন্তর্বর্তী প্রশাসন নিয়ে বিতর্ক, আলোচনা, সমালোচনা। ভারতের এক অংশের মিডিয়া প্রতিদিন প্রশ্ন তুলেই যাচ্ছিল যে এই প্রক্রিয়া কি বৈধ, বাংলাদেশ কি স্থিতিশীল থাকবে। বিশেষ করে আমাদের শহর কলকাতার গণমাধ্যমের একটি অংশ, বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রায় প্রতিদিন একই কথা, শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ নিরাপদ নয়। এবং আমাদের সুশীল সমাজের মধ্যেও একটি প্রবণতা আমরা লক্ষ্য করছি যে শেখ হাসিনাই বাংলাদেশ। এই একটা ন্যারেটিভ তৈরি হয়েছিল যে শেখ হাসিনাহীন বাংলাদেশ আসলে আফগানিস্তানে পরিণত হবে। দেখো, আজ সেই ন্যারেটিভটা কিন্তু এই নির্বাচনের মধ্য দিয়ে ভেঙেছে। কারা ভেঙেছে? কারণ ভোট হয়েছে, ফল বেরিয়েছে, আন্তর্জাতিক পর্যবেক্ষক মহল তারাও সন্তোষ প্রকাশ করেছেন, বাস্তবতা বদলেছে। তাই কলকাতার ওই যে শ্রেণীর মিডিয়াকে আমি কাঠগড়ায় তুলছিলাম বারবার, সেই শ্রেণীর মিডিয়া কিন্তু রাতারাতি তারাও স্বর বদল করেছে। কিরকম করেছে তুমি দেখেছো? গত পরশুদিন থেকে, ভোটের আগের দিন থেকেই যখন বুঝতে পারা গেছিল, ওই দিন পর্যন্ত তারাও অনিশ্চিত ছিল, ওই অংশটিও অনিশ্চিত ছিল যে আদৌ কালকে ভোট হবে কি হবে না। তাদের রগরগে শিরোনামগুলো দেখলেই বোঝা যাচ্ছিল শিরোনামের অন্তর্নিহিত কি বার্তা বহন করে। আমরা মিডিয়ার লোক, আমরা বুঝতে পারি, এবং সে কারণেই আজকে ঠোঁটকাটা ভাবেই সমালোচনাগুলো করতে হচ্ছে। সেই মিডিয়ারই একটা অংশ কিন্তু রাতারাতি
সুষ্ঠু অবাধ শান্তিপূর্ণ ভোট হওয়ার পর তারা লিখলো যে বাংলাদেশে ভোট হচ্ছে, এবং ভোটের ফল প্রকাশ করার পর বিএনপিকে সেই মিডিয়ায় বিএনপির খবর খুব ইতিবাচক ভাবে প্রকাশ করেছে তারা। আমার তোমার কাছে একটা প্রশ্ন, যে মিডিয়া অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ বলল, যে মিডিয়া একই কাতারে জামাত, এনসিপি এবং বিএনপি কে যে মিডিয়া দেখে দিল, সেই মিডিয়া নির্বাচনের রায় মেনে নিয়ে বিএনপির পক্ষে আবার কথা বলছে। এটা কি দ্বিচারিতা নাকি মিডিয়ার এইটা কি রোল? আমি এটা বুঝতে পারলাম না। আসলে যারা জার্সি পরে সাংবাদিকতা করে না, তখন তাদের জার্সি বদল করতে হয়। আমার সরকারিভাবে সাংবাদিকতার জীবন হচ্ছে 22 বছর, খুব কম করে যদি বলি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে 22টা বছর। তার আগে থেকেই আমি সাংবাদিকতা করি। আমাদের তো কোনোদিন জার্সি বদল করে সাংবাদিকতা করতে হয়নি। মানুষের কণ্ঠস্বরটা শুনতে হবে, জানতে হবে। আমরা তো কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের অঙ্গুলি হেলনে সাংবাদিকতা করিনি। যারা শিল্পোদ্যোগীদের, তুমি জানো যে কলকাতায় বা ইন্ডিয়াতে, বাংলাদেশের মাটিতেও বোধহয় আছে, এখন এটা প্রবণতা হয়েছে শিল্পোদ্যোগীরা সংবাদ মাধ্যমে দপ্তর খুলে ফেলে। আমি কিন্তু পরিষ্কার করে খুব সদর্থে বলবো, সেটা বাংলাদেশে প্রবল। আমাদের পশ্চিমবঙ্গে সেই সব হাউসের সাংবাদিকদের অঙ্গুলি হেলনে সংবাদ সম্প্রচার করতে হয়। তোমার সঙ্গে আমি একটু যুক্ত করতে চাই বা কোথাও দ্বিমত পোষণ করতে চাই, নাহলে আমাদের দর্শকরা বিভ্রান্ত হবেন বা কলকাতা থেকে আমাদের এই সমকক্ষ যারা সাংবাদিক বন্ধু বা দাদারা আছেন তারা হয়তো ভুল বার্তা যাবে। দেখো, তুমি যেটা বললে সেটা সরাসরি কিছু ক্ষেত্রে একটু সংশোধন করতে হবে। বাংলাদেশের দিক থেকে শিল্প প্রতিষ্ঠানের মালিক তারা সংবাদ মাধ্যম বা বিভিন্ন ডিজিটাল বা টেলিভিশন চ্যানেল তারা খুলে ব্যবসা করেন। এটা গত 2 দশক ধরে আমরা দেখেছি। আমাদের দেশে বিশেষ করে পশ্চিমবঙ্গের মিডিয়ার ক্ষেত্রে এটা ব্যতিক্রম। হ্যাঁ, তবে অবশ্যই কয়েকটি পত্রিকার মালিক তো নিশ্চয়ই তাদের বড় বড় শিল্প প্রতিষ্ঠান আছে, কিন্তু বাংলাদেশ নিয়ে তো তাদের খবর করতে গেলে তাদের কোনো বাণিজ্যিক যে বিনিয়োগকারী শিল্প প্রতিষ্ঠান তাদের কোনো লাভ নেই পরমাশেষ। আমি তোমায় বলছি কোথায় গিয়ে গন্ডগোলটা হয়েছে, প্রিন্ট ভার্সনে নয়, বেশিরভাগ গন্ডগোলটা হচ্ছে ডিজিটাল ভার্সনে। সেখানেও তো ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি আছে। সোশ্যাল মিডিয়ায় গালাগাল দিলে দর্শক বেশি দেখে। আমি এখানটাই আসতে চাচ্ছি, একটু তুমি আমাকে সময় দাও। রাজনৈতিক পারপাস সার্ভ তো এখানকার মিডিয়া হাউসগুলোর মালিকরা করছে না, এটা দায়িত্ব নিয়ে বলছি। মানে কোনো বাংলাদেশে কোন রাজনৈতিক দল এলো গেল, আমাদের কলকাতা মিডিয়ার মালিকদের তাদের কোনো কিচ্ছু যায় আসে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি তো সমালোচনার সুর চওড়া করছি। কোন জায়গাতে আমি পয়েন্ট ক্লিয়ার করে দিচ্ছি। সমালোচনার সুর চওড়া করার কারণ হচ্ছে ডিজিটাল মিডিয়ায় আমাদের কলকাতার মিডিয়াগুলোর কিছু ডিজিটাল মিডিয়া বা সর্বভারতীয় হিন্দি, ইংরেজি আবার বাংলা ভাষার কিছু চ্যানেল রয়েছে। সেখানে কিছু আমাদের প্রচুর এরকম স্ক্রিনশট আছে যারা উল্টোপাল্টা হেডলাইন দিয়ে করেছে। আমাদের কাছে প্রচুর ভিডিও আমরা কিন্তু প্রিজার্ভ করে রেখেছি। কেন রেখেছি? কারণ আমরা নিজেরাই মিডিয়ার লোক, আবার মিডিয়ার সমালোচনা করছি। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে, ভাই কেন করছো? কিন্তু আমরা খুব সচেতন, দায়িত্বশীল জায়গা থেকে করছি। কারণ এই ভিডিওর থাম্বনেল হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু আমাদের কাছে রাখা স্ক্রিনশট চেঞ্জ হয়ে যাবে না। সুতরাং এই ডিজিটাল মিডিয়ায়, ডিজিটালে ফেসবুকে ভিউজ ব্যবসা বা নেগেটিভ প্রচার, নেগেটিভ বক্তব্য দিয়ে ভিউজ পাওয়া এবং সেখান থেকে রেভিনিউ আর্ন করার এই যে একটা প্রতিযোগিতা, তাদের যে টেস্ট, একটা স্বাদ, মুখে একটা রুচি বেঁধে যাওয়া, এই রুচিকে বিপণন করতে গিয়ে আসলে এই সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়েছে। কোন মিডিয়াতে আমি ডিজিটাল ভার্সনের খবরের সঙ্গে প্রিন্ট ভার্সনের খবর বা টেলিভিশন স্ক্রিনে আসা খবরের কোনো মিলই পাইনি। অথচ সেই প্রতিষ্ঠানটি একটি নামকরা প্রতিষ্ঠান, তাদের ডিজিটালে এমন শিরোনাম দেওয়া হয়েছে, এমন ডিজিটালে ভিডিও কন্টেন্ট করা হয়েছে যেটি সত্যিকার অর্থে সাংবাদিক হিসেবে আমাদের কাছে মনে হয়েছে যে ইথিক্যাল জায়গা থেকে ইট ইজ নট ইথিক্যাল জার্নালিজম, ইটস কমপ্লিটলি ইউলো জার্নালিজম। কিন্তু কিছু করার নেই, করছেন। কারণ মহারথীরা বসা রয়েছেন, সাংবাদিক যারা হয়তো আমাদের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান বা হাই কমিশনের সঙ্গে সংশ্লিষ্ট, এই ধরনের অনেক সিনিয়র সাংবাদিকরাই হয়তো সেই সমস্ত প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। সুতরাং কিছু বলার নেই, কিন্তু তাদেরও বুঝতে হবে যে দিন শেষে দুই দেশের সাধারণ মানুষের সম্পর্ক রক্ষা করাটা ম্যাটার করে। এটা দায়িত্ব, এটা আমাদের করতে হবে। আজকে আমি বা তুমি, আমরা স্ক্রিন শেয়ার করছি, আমাদের কি দরকার ছিল? আমরা তো উল্টোপাল্টা খবর করে দিতে পারতাম। আমাদের তো হিউজ দর্শক ছিল বাংলাদেশে। আমরা তো উল্টোপাল্টা খবর করে দিলে, একটা পক্ষের খবর করে দিলে অন্য পক্ষের হতো। আমরা আজও আওয়ামী লীগের কথা বলতে গেলে 5টা কথা সমালোচনা করলেও 2টো রাস্তা দেখাই,
যে তাদের কি করা উচিত ছিল। এখনো আজকের কন্টেন্টও আমরা বলে দেবো যে আওয়ামী লীগের কি করা উচিত, বলে দিয়েছি অলরেডি যে তাদের এখন সমঝে চলতে হবে। কারণ আমাদের ভারত সরকার তাদের দৃষ্টিভঙ্গি, কূটনৈতিক দৃষ্টিভঙ্গি প্রকাশ করে দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী। এরপরও টেলিভিশনের পর্দায় ডিজিটালে কামানোর জন্য উপস্থাপকরা দৌড়ে দৌড়ে চিৎকার করে করে যে বলে, ওটা হয়তো তাদের কিছু ভিউয়ারশিপ হয়। কেন তাদের ভিউয়ারশিপটা আমি ডিরেক্টলি বলে দিচ্ছি, বাংলাদেশ বিরোধী ভিউয়ারশিপ। আমাদের তো বাংলাদেশ বিরোধী ভিউয়ারশিপ দরকার নেই, আমরা মানুষের পক্ষে কথা বলবো। আর ওরকম ভিউয়ারশিপ নিয়ে বেসিক্যালি যে কোনো সেই সাংবাদিকতার যে নির্যাস সেটা একেবারে যে শূন্য হয়, সেটা গতকালের বাংলাদেশের নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু প্রমাণিত হয়ে গেছে। আমাদের এই যে প্রাসঙ্গিক প্রসঙ্গে যে এথিক্যাল জার্নালিজম আমরা দাবি করছি যে আমরা ঠিক করেছিলাম এবং ঠিক ছিলাম, সেটা বাংলাদেশের নির্বাচনের মধ্য দিয়ে এই যে বিএনপির জয়লাভ, ধর্মনিরপেক্ষ একটি রাজনৈতিক দলের ঢাকার মসনদে পৌঁছচ্ছেন, উঠে আসা, এটাকেই বলে জার্নালিজম। আমাদের তো ভিউয়ারশিপ দিয়ে, আমাদের তো দৌড়ে দৌড়ে চিৎকার করে করে আমাদের তো আমরা আবার করতে হয় না। পরিষ্কার করে বলছি, দুই দেশের সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে যদি বাংলাদেশের নতুন শাসক দল, শাসক গোষ্ঠী তাদেরও যদি কোথাও মনে হয় যে সমালোচনা করার, নিঃসন্দেহে প্রথম কলকাতা সেই স্বর চওড়া করে সমালোচনা করবে। কিন্তু তুমি এর আগে একটা মজার কথা বললে, যেটি আমি সকালবেলা আমি সম্ভবত তোমাকে একটা স্ক্রিন শেয়ার করেছিলাম তোমাকে। তুমি বলছে দৌড়ে দৌড়ে সাংবাদিকতা করে বাংলাদেশ একেবারে রসাতলে গেল বলে, বাংলাদেশের ঘুম থেকে উঠেই ফেসবুক পোস্ট দেখতাম তার ব্যক্তিগত প্রোফাইলে বাংলাদেশের বিরুদ্ধে, বা বাংলাদেশের বিরুদ্ধে ঠিক নয়, বাংলাদেশের রাজনৈতিক অবস্থা নিয়ে তার দৃষ্টিভঙ্গিতে তিনি বলতেন, টেলিভিশনেও স্ক্রিন শেয়ার করতেন, একই রকম কথাবার্তা তার মুখ থেকে শোনা যেত, সাংবাদিকের মুখ থেকে। খুব অবাক হয়নি, এটাই সম্ভবত প্রত্যাশিত ছিল, দেরিতে হলেও বোধোদয় হয়েছে। আজকে সকালবেলা ঠিক সেই সাংবাদিকের ফেসবুক প্রোফাইলেই দেখা গেল তারেক রহমানকে শুভেচ্ছা দিয়ে, এবং বাংলাদেশের এই নির্বাচনকে যে তিনি মেনে নিয়েছেন এবং নির্বাচনের ফলাফলকে যে মেনে নিয়েছেন, নতুন ভাবি প্রধানমন্ত্রীকে যে মেনে নিয়েছেন, খুব তার হাস্যোজ্জ্বল ফেসবুক পোস্টে পরিষ্কার হয়েছে। আমাদের আজকের এই যে আলোচনার মধ্যে এটা প্রসঙ্গক্রমে আসছে। কেন আসছে? কারণ এই ব্যক্তিগুলোই তো কোনো না কোনো বড় মিডিয়ার চালান, তারাই পরিচালক। সুতরাং তাদের মানসিকতা যদি এই ধরনের একটি ইজম, একটি সাইড নির্ভর, এক চোখে হয়, তবে কিন্তু মিডিয়ার রোল নিয়ে প্রশ্ন উঠবে। আমাদের মতো ছোট চুনোপুটি যারা আমরা রয়েছি, আমরা কিন্তু এ বিষয়ে সমালোচনা করব। আমাদের সমালোচনারও প্রচুর জায়গা আছে। আমি আমাদের আলোচনা সমালোচনার পক্ষে বিপক্ষে, সমালোচনার জায়গা হলে খুলে আমাদের সমালোচনা করবেন, আমাদের পথ দেখাবেন। আমরা প্রতিদিনই তো বলি যে আমাদের মন্তব্যের সঙ্গে, কোন মন্তব্যের সঙ্গে আপনারা সহমত, কোন মন্তব্যের সঙ্গে ভিন্ন মত আপনারা লিখে জানান। সব আমরা রোজ অ্যাপিল করি তো আপনাদের কাছে। যাই হোক, মূল প্রসঙ্গে ফিরছি। তুমি জানো কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে টেলিফোনের কথা বলেছেন, যেটা আলোচনা হচ্ছিল তোমার এর আগে, কিছুক্ষণ আগে। এটা কিন্তু নিছক সৌজন্য নয় পরমাশিস, এটা একটা কৌশলগত বার্তা। তুমি জানো ভারতের পূর্ব সীমান্তে স্থিতিশীলতা প্রয়োজন, নিরাপত্তা সহযোগিতা প্রয়োজন, বাণিজ্য কানেক্টিভিটি প্রকল্প চলমান এবং সেটা অব্যাহত রাখা প্রয়োজন। ভারত কোনো ব্যক্তির সঙ্গে নয়, রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখবে, এটাও প্রয়োজন। এবং সেই বার্তাটি সম্ভবত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে টেলিফোনে তার শুভেচ্ছা বার্তায় তিনি প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি সবার আগে করেছেন এ কারণে যে কোথাও গিয়ে, এটা আমার একেবারে ব্যক্তিগত মতামত একজন নাগরিক হিসেবে, যে কোথাও গিয়ে গেল ১.৫ দশকে হয়তো বাংলাদেশের সাধারণ মানুষের প্রত্যাশা এবং প্রাপ্তির সঙ্গে দিল্লির তরফ থেকে সেই রকম ভাবে ইতিবাচক সাড়া হয়তো বাংলাদেশের মানুষকে দেয়া সম্ভব হয়নি। সেই জায়গা থেকেও হয়তো দিল্লির কোথাও গিয়ে মনে হয়েছে এবার থেকে, দেরিতে হোক কিন্তু এবার থেকে বাংলাদেশের সাধারণ মানুষই ভারতের সাধারণ মানুষের বন্ধু হিসেবে চলুক। কিভাবে দেখছো? এখন তো সবকিছু পথ মসৃণ হয়ে যাওয়ার কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই অ্যাড্রেস করে দিয়েছে সেই সরকারটাকে। আমার মনে হয় সব ঠিক হয়ে যাবে। এটা খুব দ্রুত সমস্যার সব সমাধান, সব দরজা খুব আসন্ন খুলে যাওয়ার কথা, খুলে যাবেও। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। আমি যতটুকু আমার ছোট মাথায় যতটুকু জ্ঞান বুদ্ধি রাখি বা খোঁজ খবর রাখি, সবকিছুই আগের মতন সব ঠিক হয়ে যাবে আশা করছি। আমরা শেষ দিকে, অনেকটা বড় দীর্ঘ আলোচনা হয়েছে, আমরা আস্তে আস্তে শেষ দিকে যাব। আওয়ামী লীগের অবস্থান আরেকবার আলোচনায় আনছি। আওয়ামী লীগ দীর্ঘ সময় ক্ষমতায় ছিল বাংলাদেশে, প্রশাসনিক কাঠামোতে তাদের প্রভাবও ছিল গভীর। এখন তারা
বাংলাদেশে প্রায় অনুপস্থিতি দৃশ্যত। প্রশ্নগুলো কঠিন। এই দলটি কি এখন ভারতে বসে বা পৃথিবীর যেখানেই ছড়িয়ে ছিটিয়ে থাকুন না কেন, তারা বাংলাদেশের এই বাস্তবতাকে নিয়ে আত্মসমালোচনার পথে হাঁটবে? প্রশ্ন আসছে, গুঞ্জনও আসছে, নেতৃত্বের পরিবর্তন আসবে, নাকি শেখ হাসিনা নিজেই আবার রাজনৈতিকভাবে প্রত্যাবর্তনের চেষ্টা করবেন? সেটি রাজনৈতিকভাবে প্রত্যাবর্তনের চেষ্টা করাটা কোথাও কোনো অন্যায় নেই, সেটি নিয়ে আলোচনা হতেই পারে। কিন্তু রাজনৈতিক পরাজয়ের পর সবচেয়ে বড় সংকট সংগঠনের মনোবল। আর মনোবলকে ধরে রাখতে গেলে যেটা প্রয়োজন ছিল সেটি হচ্ছে আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস টিকে থাকে তাদের কর্মফলের উপর ভিত্তি করে। এই কর্মফলই হয়তো শেখ হাসিনা এবং শেখ হাসিনার দলকে আজকে তাদের এই আয়নার সামনে দাঁড় করিয়েছে। এবং একই সঙ্গে আমাদের আলোচনায় একটি অংশে পরমাশিস আমরা রেখেছিলাম এই মিডিয়ার রূপান্তর, কিভাবে দ্রুত ভারতের মিডিয়া পাল্টে যাচ্ছে, বাংলাদেশের বাস্তবতাকে মেনে নিচ্ছে। এটা আমরা সাধুবাদ সবসময় শুরু থেকে ইতিবাচক ভাবে দেখছি গত কয়েকদিন ধরে। যদিও মিডিয়া যে সবসময় স্থির থাকে সেটা নয়। যেখানে ক্ষমতা সেখানেই ফোকাস, যেখানে নতুন গল্প সেখানেই মিডিয়ার আলো পড়ে। যে অংশ ইউনূস প্রশাসনকে অবৈধ বলছিল, আজ সেই অংশ নির্বাচনকে সুষ্ঠু বলছে। এটা রাজনৈতিক বাস্তবতার প্রতি দ্রুত অভিযোজন। কিন্তু এর মানে একটাই, হাসিনার দৃশ্যমান সমর্থনের জায়গা ক্রমশ সংকুচিত হচ্ছে। দেখো, আমি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে আর কথা বাড়াতে চাই না। কেননা তুমি যদি জানো যে সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনার পুত্র, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তার পুত্র। আমি গতকালকে দেখছিলাম তিনি একটি মিডিয়ায় বলছে যে আমি ৩০ বছরেরও বেশি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছি। আমি রাজনীতিতে ঠিক এখনই আসতে চাই না। আমি আমার বোন, আওয়ামী লীগের যারা নেতৃত্ব রয়েছে তারা ঠিক করবেন। তারা মোটামুটি তুমি ধরেই নাও এখন এক কথায় একটুখানি নিজেদেরকে গুটিয়েই ফেলেছে অলরেডি। যে নিজেকে গুটিয়ে ফেলেছে বা গুটিয়ে ফেলতে চায়, বাস্তব পরিস্থিতিটা দেখে সেটা নিয়ে আর আলোচনা না করাই ভালো। সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, যেটা আমি তোমাকে একটু মনে করাতে চাই। 25শে ডিসেম্বর আমরা যেদিনকে প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছিলাম, তারেক রহমান সাহেবের বক্তব্য আমরা মার্টিন লুথার কিং এর সঙ্গে তুলনা করেছিলাম। আই হ্যাভ এ প্ল্যান উনি বলেছিলেন। সেদিনকে প্রাসঙ্গিক প্রসঙ্গে আমি বোধহয় একটা আশা প্রকাশ করেই ফেলেছিলাম। তুমি আমাকে একটু বিরত থাকতে বলেছিলে যে আমি আগামী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখতে চাই বা দেখতে পাচ্ছি। তার পরপরও আমরা পরের দিন এই প্রসঙ্গ নিয়ে আমরা ক্রমশ প্রাসঙ্গিক প্রসঙ্গ করেছিলাম। আমার কেন যেন মনে হয়েছিল ওনার, সত্যি কথা বলতে, ওনার জেস্টার পস্টার দেখে উনি বাংলাদেশের মাটি জুতো খুলে হাতে নিয়েছিলেন। এই জিনিসগুলোকে বাংলাদেশের সাধারণ মানুষ সম্মান দিয়েছে কালকে নির্বাচনের মধ্য দিয়ে। আর যে সংস্কারের যে কথা বলা হয়েছে, যেটা দেখলাম, মানুষ তো আসলে কালকে তো তোমাকে আগেও বলেছি আমাদের এই প্রাসঙ্গিক প্রসঙ্গে, গতকালের নির্বাচন ছিল সংস্কারের অভিষেক। সেই অভিষেক তো হয়েই গেছে। আর সেই সংস্কারের অভিষেকে ভোটদান দিতে গিয়ে মানুষ কতটা সংস্কার চায় তারও কিন্তু নিরীক্ষণ, মতামত, বাস্তবতা ভোট বাক্সে দিয়ে এসেছেন। গতকাল আমরা যার কথা একবারও আজকে কোনো আলোচনা প্রসঙ্গে আমরা আনিনি, অবশ্যই আমাদের সেটা ভুল। আমি কৃতজ্ঞতা জানাই, নিরন্তর শ্রদ্ধা জানাই ডক্টর ইউনূস সাহেবকে। উত্তাল বাংলাদেশের পরিস্থিতি তার কাঁধে তিনি তুলে নিয়েছিলেন, মানুষই তাকে বসিয়েছিল, তার সপার্ষদ সমস্ত উপদেষ্টারা ছিলেন। তিনি বাংলাদেশের গতকাল জন্মদিনের কথা বলেছিলেন, যদিও শেখ হাসিনা সেটাকে দূরে সরিয়ে দিয়েছেন তার এই বক্তব্যটাকে। তো বিষয়টা আমার মনে হচ্ছে গতকাল বাংলাদেশের সাধারণ মানুষের তাদের অধিকারের একটা জন্মদিন পালিত হয়েছে কালকে। এটা আমি নিজেও বলছি আমাদের প্রথম কলকাতার আজকের এই প্রাসঙ্গিক আলোচনায়। তো স্বাভাবিকভাবে তারেক রহমান সাহেব বাংলাদেশের মানুষের প্রতি সেই সুবিচারটা দেবেন। বাংলাদেশের মানুষ যেটা দেখতে চায় আমরা আশা ব্যক্ত করব। ওনারা যদি কোনো ভুল ভ্রান্তি কখনো হয়, আমরা তারও কিন্তু কঠোর সমালোচনা করব। তার কারণ আমরা মানুষের পক্ষের জন্য কথা বলি, মানুষের অধিকারের পক্ষে কথা বলি। তো নিঃসন্দেহে এটাই আমার বলার। নিঃসন্দেহে দেখো, তুমি একটু আগে বলছিলে যে তুমি ওই সময় 25শে ডিসেম্বর যখন তারেক রহমানের তুমি শরীরী ভাষা, তার বক্তব্য এবং তিনি এটা কোট করেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, এবং তারপর তুমি বলেছিলে ওই সময়, এবং আমি তখন তোমাকে অফ স্ক্রিনে বারণ করেছিলাম যে কে প্রধানমন্ত্রী হবেন, কে প্রধানমন্ত্রী হবেন না, কে কত আসন পাবেন, কে পাবেন না। আমাদের আলোচনায় এমন কোনো তথ্য
আভাস যাতে না উঠে আসে, যাতে মানুষ বিভ্রান্ত হন। আমরা তো বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে, আমরা নই বিএনপির পক্ষে, না আমরা জামাতের পক্ষে, না আমরা এনসিপির পক্ষে, না আমরা আওয়ামী লীগের পক্ষে। আর এই সবগুলো দলই হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ। আমরা বাংলাদেশের সাধারণ পক্ষে, আমাদের দর্শকরাও বিশ্বাস করবেন আমরা বাংলাদেশের সাধারণ মানুষের হয়ে কথা বলবো। আর যে কারণে আমরা বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে কথা বলি, আমাদের কথা, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, আমাদের কোনো ইঙ্গিত কোনো বিশেষ রাজনৈতিক দলকে হেয় বা বড় করার কোনো অভিপ্রায় থাকে না। যে কারণেই আপনারা যারা দেখছেন এখন হয়তো মিলিয়ে নিতে পারেন। আসলে ব্যাপারটা কি জানো, ব্যাপারটা হচ্ছে তোমার তো মধুমেহ রোগ আছে, তাও তুমি মিষ্টি খেয়ে ফেলো, আমার এখনো ধরেনি। আসলে আমরা অনেক সময় নিজেদের কি বলবো উৎসাহটা মানে আবেগটাকে ধরে রাখতে পারি না। কারণ আমরাও তো রক্ত বংশের মানুষ, আমরাও তো দৌড়ে দৌড়ে সাংবাদিকতা করতে পারি না, উপস্থাপন করতে পারি না। কিছু খোঁজ খবর, কিছু ইয়ে সাংবাদিকতা করতে গেলে তো কিছু খোঁজ খবর রাখতে হয়, নিপাট খোঁজ খবর রাখতে হয়, নিখাদ যেটাকে বলো। যাই হোক, শুভেচ্ছা তারেক রহমান সাহেবকে, বিএনপি কে, অন্যান্য রাজনৈতিক দল সকলকেই গণতান্ত্রিক ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে সুন্দর বাংলাদেশ গড়ার পিছনে যারা লড়াই করেছেন তাদেরকে হাজারো সালাম। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, ধর্মনিরপেক্ষ বাংলাদেশ নিয়ে থাকুন। এটা এই জয় আপনাদের সত্যিকারের জয় এবং আমাদেরও ভাষার জয় হয়েছে। একদমই শেষ করব প্রিয় দর্শক, রাজনীতি আবেগ দিয়ে টেকেন, ক্ষমতা গেলে সমর্থনের মানচিত্র রাতারাতি বদলে যায়। দিল্লি দ্রুত বাস্তবতা মেনে নিয়েছে, আর সেই সঙ্গে ভারতের মিডিয়ার একটি অংশ যারা নিয়মিত প্রশ্নবাণে বিদ্ধ করছিলেন বাংলাদেশের বর্তমান অবস্থাকে বা ভবিষ্যৎকে, তারাও জনমত দেখে দ্রুত একটা স্থির সিদ্ধান্তে উপনীত হচ্ছেন। আর এই পরিস্থিতিতে আওয়ামী লীগের সামনে একটা পথই শুধুমাত্র টেকসই, নিজেদেরকে নতুন করে সংজ্ঞায়িত করা। বাংলাদেশের সাধারণ মানুষ পরিবর্তন চেয়েছেন, এখন আওয়ামী লীগেরও বদল দরকার। কারণ পরিবর্তন তখনই সম্ভব যখন পুরনো সমীকরণ থেকে উঠে আসবে, সরে যাবে আওয়ামী লীগ, আর সেটা মেনে নিয়ে নতুন চলমান বাস্তবতাকে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। হ্যাঁ প্রিয় দর্শক, এই ভিডিওর কোন মন্তব্য বা মন্তব্যগুলোর সঙ্গে আপনি সহমত বা ভিন্নমত, সেটা মন্তব্যের কলামে লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেবেন। আজকে চ্যানেলটিতে নতুন এলে পুরনো ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক বা সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে।